আজকে সকালে আমার খাবারে দেখুন ২টা রুটি নিয়েছি আর সাথে ১ কাপ লিকার চা। তো ওইটাই আজকের আমার সকালের খাবার। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখী সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমি আমার লাউ গাছ থেকে বড় সাইজের লাউটা পেড়ে নিব। যদিও ওটা অতটাও বড় হয়ে যায় নাই, তারপরেও লাউ একটু কচি থাকা অবস্থায় রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর ঘরে আজকে মাংস আনা হয়েছে, তো ভাবলাম লাউ দিয়ে মাংসটা মিস করা যাবে না। যদিও বাজারে এখন ভালো লাউ পাওয়াও যায় না, আর ছোটখাটো দু একটা লাউ পেলে অনেকটা দাম থাকে। তো এই যে এই লাউটা বেশি একটা বড় হয় নাই, আর এই ছোট ছোট সাদা সাদা লাউগুলো বেশি একটা বড় হয় না, একটু ছোট সাইজের থাকে। আর এটা একটু বেশি কচি, তারপরেও পেরে নিচ্ছি। গাছের লাউটা দেখে আমি আর আমার লোভ সামলাতে পারছি না, যেহেতু আমি লাউ প্রেমিক। মানে মাংস দিয়ে লাউ রান্না করলে আমার কাছে এত ভালো লাগে কি বলবো। তো যাই হোক, লাউটা পেরে নিয়ে আসলাম। দুনিয়ার সিস্টেম গুলো কি আজব দেখুন। আমি যখন নিজের হাতে যত্ন সহকারে লাউ গাছ লাগিয়েছিলাম বা লাউ গাছ লাগাই, তখন দেখা যায় লাউ হয় না। আর এই লাউ গাছটা এমনি এমনি হয়েছে, আমি কিন্তু লাগাইনি। জানি না কিভাবে এই গাছটা হলো, আমি এখন পর্যন্ত নিজেই বুঝতে পারিনি। তো যাই হোক, ওই গাছে দেখুন একটা লাউ মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আরো একটা লাউ আরো ১-২ দিন পরে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর এই লাউগুলো দেখুন এত বেশি সুন্দর, ছোট ছোট, আর কালারটা একেবারে সাদা। গতদিন আমার মা বলছেন লাউটা যদি বড় হতো তাহলে খাওয়া যেত। মানে আমার মাও লাউ খেতে পছন্দ করেন, আমার বাবাও পছন্দ করেন। তো মা হয়তো আজকালকের ভেতর চলে যাবেন, মায়ের পায়ের সমস্যাটা একটু সারছে। তো মাকে বাসায় দিয়ে আসতে হবে। আর এদিকে শ্বশুর শাশুড়ি মাও আছেন, ভাবলাম সবাই থাকা অবস্থায় লাউটা কেটে রান্না করে নেই, এক বেলা অন্তত খাওয়া যাবে। দেখুন লাউটা অনেক বেশি কচি রয়েছে। তো আমার মা আবার আমাকে বকছেন যে এত ছোট লাউটা পাড়ার কি দরকার ছিল, আরো ২-৩ দিন রাখলে লাউটা আর একটু বড় হতো। তো যাই হোক, ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর যারা এখনো লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ এক্ষুনি লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। জোকের বসে লাউটা কেটে নিয়ে আসছি, আর এখন আমার মনে হচ্ছে যে সত্যি লাউটা আরো ১ দিন বা ২ দিন গাছে রেখে দিলে মানে খাওয়ার জন্য আর কি একেবারে পারফেক্ট হতো। এখন কিন্তু অনেকটা কচি রয়েছে। ফ্রিজে কিছু পাবদা মাছ ছিল, শিফাকে বের করে দিছি ওগুলো কাটার জন্য। আমি লাউ কাটছি, ও মাছ কাটছে। তো পাবদা মাছ আসলে খুব সহজে কাটা যায়, যেহেতু পাবদা মাছে কোনো আঁশ থাকে না। আর শুধু ওই যে মাথার দিকে একটু কেটে ভেতরের অংশটা বের করে ফেলে দিলেই হয়। তো ও আবার মাছ কাটতে ভালোই বাসে। তো ওকে বললাম মাছটা তুই কেটে নে আর আমি লাউটা কেটে নেই। তো যাই হোক, মাছটা আমি টমেটো দিয়ে ঝোল করব, আর সেই সাথে মাংস দিয়ে লাউটা রান্না করব। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে ওকে একটু বলে দিচ্ছিলাম যে এভাবে করে কাটো, ওভাবে করে কাটো। তারপরেও মাশাআল্লাহ আমার থেকে ভালো মাছ কাটতে পারে। এদিকে আমি মাংসটা আগে থেকেই প্রেসার কুকারে দিয়ে রাখছিলাম। লাউটা যেহেতু ছোট তাই অল্প করে মাংস দিয়েছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে এখন আমি আর ঢাকনাটা লাগিয়ে দেব না, উপরে রেখে এভাবে সাধারণ নরমালি রান্না করার মতন করে নিব, যেহেতু লাউটা অনেক কচি। তো যাই হোক, অন্য চুলায় আমি চা বসিয়ে দিচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি মা বাসায় আসলে দেখা যায় দিনে অন্তত ৫-৭ বার চা রান্না করতে হয়, ওনারা এত বেশি চা খান। আর এদিকে আবার বাসায় মিস্ত্রিদেরও কাজ চলতেছে। আজকে টোটাল ৩ জন মিস্ত্রি মানে টাইলস এর কাজ করতেছেন, ২ জন মিস্ত্রি আর একজন হচ্ছে হেল্পার। তো আজকে একদিনেই আমাদের বাথরুমের টাইলস লাগানোর কাজটা আর কি শেষ করে নিব, এই প্ল্যান করে ২ জন মিস্ত্রি লাগিয়েছি। তো আমাদের যেহেতু একটাই বাথরুম, দেখা যায় যদি বাথরুমের কাজ করতে গিয়ে ২-৩ দিন লেগে যায় তাহলে তো সমস্যা। ওই জন্য ভাবলাম যে একদিনে কাজটা শেষ হয়ে যাক। তো মিস্ত্রিদেরকেও আবার ২-৩ বার চা দিতে হয়, তারপরে দুপুরে বাড়ি কিছু খাবার দিতে হয়। তো ওদেরকে চা দিয়ে শেষমেশ আমিও একটু চা খেলাম। এরই মধ্যে আমার একটা পার্সেল আসছে, আরিয়ান গিয়ে রাস্তা থেকে পার্সেলটা রিসিভ করছে। তো আরিয়ান এত ইন্টারেস্ট নিয়ে পার্সেলটা ওপেন করছিল, ও ভাবছিল হয়তো ওর কোনো খেলনা হবে।
তো এর মধ্যে আমার কিছু ফুলের বীজ আছে। আমি অনলাইনে রজনীগন্ধা ফুলের আর কি বীজ অর্ডার করছিলাম। এই যে এগুলো প্রায় কচুরমুখীর মতন, আমরা যেটা রান্না করে খাই। এই যে দেখুন, অবিকল কচুরমুখী মনে হচ্ছে। তো এটা আসলে রজনীগন্ধা ফুলের বীজই বলা যায়। তো আমি রজনীগন্ধা ফুলটাকে খুব বেশি পছন্দ করি, নার্সারিতেও খুঁজেছিলাম কিন্তু পাইনি, তাই অনলাইনে আর কি অর্ডার করেছিলাম। দেখুন ওরা অনেকগুলো বীজ দিয়েছে আমাকে। তো আমি এখন ওগুলো আপাতত মাটিতে পুঁতে রাখবো, কারণ আমি আমার সামনের গার্ডেনিং এর জন্য আর কি আমি যে ফ্লাওয়ার শেড গুলো করেছিলাম ওইগুলোতে লাগানোর জন্য আনছি। তো ওই জায়গাটা এখনো মাটি ভরাট করা হয় নাই, শুধু পাকার কাজটা আর কি শেষ করে রাখা হয়েছে, আর এখনো কোনো লোক পাইনি ওখানে মাটি ভরানোর জন্য। তো ওই জন্য ওই জায়গাটা ওই অবস্থায় রয়ে গেছে। আর ইতিমধ্যে আবার বাথরুমেরও কাজ শুরু করছি। তো দুই দিকের কাজ একসাথে করা হচ্ছে না, ওই কাজটা এখনো ফেলে রাখা হয়েছে। তো ওগুলো গড়ে রাখলে ওই যে বীজগুলো থেকে যে অঙ্কুরটা বের হচ্ছে ওটা শুকিয়ে যাবে, তাই ভাবলাম মাটিতে পুঁতে রাখি। এখানে প্লাস্টিকের একটা বাস্কেট খালি ছিল, ওই বাস্কেটেই যে এভাবে আর কি আদার মতন পুঁতে রাখতেছি। এখানে যদি দেখা যায় চারা হয়ে যায়, চারাগুলো একটু বড় হওয়ার পরে ওখান থেকে উঠিয়ে আমার ওই ফ্লাওয়ার শেডের ওখানে নিয়ে লাগিয়ে দিব। আপাতত এখানেই রাখি, গড়ে রাখলে শুধু শুধু বীজগুলো নষ্ট হয়ে যাবে। তো এখানে লাগিয়ে কিছুটা বাড়তি রয়েছে, ওটা শিফাকে বললাম ওই পাশের পেঁপের চারা লাগানো হয়েছে যে বাস্কেটটায়, ওই বাস্কেটে লাগিয়ে রাখতে। তো বাকিগুলো ও ওর মতন করে ওই বাস্কেটে আর কি পুঁতে রেখে দিচ্ছে। গতদিন আমি আপনাদেরকে বলেছিলাম কোন টাইলসটা নিচ্ছি, বাড়িতে গিয়ে দেখাবো। তো শেষমেশ ওই টাইলসটাই আনা হয়েছে। তো এখানে কিছু টাইলস সিম্পল আছে, আর নিচের দিকের যে দুইটা করে টাইলস আর কি এরকম একটু ছবি ছবি দেওয়া আছে, ফুলের ছবি। আর যত উপর দিকে যাবে একেবারে প্লেন সিম্পল থাকবে আর কি। তো যাই হোক, টাইলস গুলো লাগানোর পরে এটা আপনারা পুরোপুরি বুঝতে পারবেন, তার আগে অতটা বুঝবেন না। আর ওগুলো হচ্ছে নিচের যে ফ্লোরের লাগানোর আর কি যে টাইলস গুলো, ওগুলো এই ডিজাইনের আনা হয়েছে। আমাদের এদিকে যে আম কাঁঠালের সিজন এলে পুত্রবধূদের বাসা থেকে আর কি মেয়ের বাসায় আম কাঁঠাল মানে যা যা ফলমূল পাঠানো হয়। তো আমাদের পাশের বাড়ির একজনের আসছে, আমাদের সাথে শেয়ার করলো, বসে বসে একটু খেলাম। তো বাইরে বেরিয়ে দেখি আকাশটা অন্ধকার হয়ে গেছে, মানে একেবারেই মেঘলা হয়ে গেছে। এর মধ্যে স্কুলের বারান্দাটাও আবার ঝাড়ু দিতে হচ্ছে। দেখুন স্কুলের বারান্দাটার অবস্থা একেবারেই খারাপ। বাচ্চারা কাগজপত্র ফেলে দেয়, প্রতিটা ক্লাসরুমের কর্নারে কর্নারে এক একটা ডাস্টবিন রাখা আছে, তারপরেও বাচ্চাগুলো কেন যে কাগজপত্র আহ এভাবে বারান্দায় ফেলে দেয় আল্লাহ জানেন। তো আমাদের স্কুলের একজন চৌকিদার ছিলেন, মহিলা চৌকিদার, উনি এখন মানে আসবেন না, উনি কয়েকদিন থেকে আসছেন না। তো এখন ওই চৌকিদারের কাজটাও শেষমেশ আমাকে করতে হচ্ছে। রুমগুলো ঝাড়ু দিলাম, আমার অবস্থা দেখুন, হাত পায়ের একেবারে সাদা হয়ে গেছে। তো বারান্দাটা ঝাড়ু দিয়ে ভাবলাম তারপরে গোসল করব। একজন মহিলা ছিলেন ওই আমাদের পাশের, উনি প্রতিদিন সকালে এসে ৮ ঘন্টার সময় নিয়ে স্কুলের রুমগুলো আর বারান্দাটাকে ঝাড়ু দিয়ে যেতেন। তো ওনাকে ৩,০০০ টাকা মনে হয় দেওয়া হতো। আরিয়ানের বাবাকে মজা করে বলছি যে এই চৌকিদারের কাজটা আমি করব, আর যেহেতু আমি বাড়ির মানুষ, স্কুলটাও আমাদের, তো এখানে লজ্জার কোনো বিষয় নেই, আর আমি কোনো কাজকেই ছোট মনে করি না, সব কাজই সমান। তো আরিয়ানের বাবাকে বলছি আমাকে ওই টাকাটা মাসে মাসে দিয়ে দিও, আমি আমার মাটির ব্যাংকে জমা করে রাখবো, তাহলে টাকাটা আর বাইরে গেল না, আর আমি কাজটা করে দিব, এতে করে আমারও একটু পরিশ্রম বাড়বে, আর আমার মানে সেই উপলক্ষে আমার ওজনটাও একটু হলে কমবে। ওজন কমার কথা কেন বলছি, আসলে বারান্দাটা আর রুমগুলো ঝাড়ু দিতে গিয়ে শরীর থেকে এত বেশি ঘাম বের হয়, ওই জন্যই ভাবছি হয়তো প্রতিদিন ঝাড়ু দিলে ওজনটাও কমে যাবে। তো যাই হোক, এর মধ্যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বাথরুমে যেহেতু কাজ চলতেছে, এখন আমাদের ওই বাইরেই গোসল করতে হচ্ছে, অথবা কলতলায় গোসল করতে হয়। তো জুবাইর দেখুন বৃষ্টির পানিতেই গোসল করে নিচ্ছে, আর আমি বৃষ্টি আসার আগেই তাড়াহুড়ো করে কলতলায় গিয়ে কোনো মতে গোসলটা সেরে আসছি। খোলা ময়দানে বসে আসলে গোসল করাও যায় না। তো যাই হোক, আজকে যদি বাথরুমের কাজটা শেষ হয়ে যায় তাহলেই শান্তি। গত কয়েকদিন থেকে এই বাথরুমের সমস্যাটা নিয়ে এত বেশি কষ্ট হচ্ছে। আহ, আসলে এখন আমার শ্বশুর শাশুড়ি মা এখানে আছেন, মাও আছেন, তো দেখা যায় দৌড়ে দৌড়ে ওই বাইরের বাথরুমটা ইউজ করতে হয়। তো আমরা তাও চলে গেলাম, কিন্তু বয়স্কদের জন্য ওই বাইরের বাথরুমটায় যাওয়া আসা একটু কষ্টকর হয়ে যায়। তো ফাইনালি মনে হচ্ছে আজকে বাথরুমের কাজ শেষ হয়ে যাবে। এই যে দেখুন টাইলস গুলো আমার এই ট্যাঙ্ক গুলোতে ভিজিয়ে রাখা হয়েছে।
মিস্ত্রিদেরকে বিদায় দিয়ে তারপরে দেখুন রাতের বেলা মানে মাগরিবের নামাজ শেষে আমি, আমার মা, আরিয়ানের বাবা, আরিয়ান, জুবাইর আমরা চলে আসছি আমার নানির বাড়িতে। আমার নানি তো অসুস্থ, আপনারা জানেন। দেখুন কি অবস্থা, ওনার গলার দিকটা এত বেশি ফুলছে। তো ওনার গলায় একটা টিউমার আছে, ওটা আসলে অনেক আগে অপারেশন করতে হতো, কিন্তু ওটা আর অপারেশন করা হয় নাই। তো আমার নানির কন্ডিশন অনেক দিন থেকেই খারাপ। উনি প্রায় ২.৫-৩ বছর থেকে মানে এরকম বিছানায় শুয়ে আছেন, হাঁটাচলা করতে পারেন না। কিন্তু বর্তমানে ওনার সিচুয়েশনটা আরো বেশি খারাপ হয়েছে। কি বলবো, মানে এত খারাপ অবস্থা, আল্লাহর কি সৌন্দর্য আল্লাহই জানেন। আর মানুষের আসলে হায়াত যতদিন থাকে মানুষকে ততদিনই আল্লাহ বাঁচিয়ে রাখেন। তো নানির যে অবস্থা দেখুন, কথা বলতে পারেন না, মানে দেখতেই ভয় লাগে এরকম একটা অবস্থা আর কি। তো মা এত আফসোস করতেছে নানিকে দেখার জন্য। তো মাও তো অসুস্থ ছিলেন, মা এখন মোটামুটি একটু হাঁটতে পারেন, তাই ভাবলাম মা তো আগামীকালকে চলে যাবেন, ওখানে গেলে আবার আসতে পারবেন না। তো আমাদের বাড়ি থেকে নানির বাড়িও বেশি একটা দূরে নয়, তাই ভাবলাম উম মাকে নিয়ে আসি, এসে দেখিয়ে নিয়ে যাই, আর সেই সাথে আমাদেরও দেখা হয়ে যাবে। তো দেখুন শুয়ে থাকতে থাকতে নানির কি অবস্থা, হাত পা গুলোতে এরকম মানে গায়েল হতে শুরু হয়েছে, গা হয়ে গেছে। তো আমার মামা, এই যে আমার একমাত্র মামা, খুবই সহজ সরল আহ আর খুবই গরিব মানুষ, সেটা হয়তো ঘরবাড়ি দেখেই বুঝতে পারতেছেন। তো গরিব হলেও আসলে মা বলতে একেবারে পাগল, মা ছাড়া কিছুই বোঝেন না। মানে আমার নানি বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন ঠিকই, কিন্তু আমার নানির ছেলে জন্ম দেওয়া আসলেই সার্থক হয়েছে। আমার মামা এত বেশি মা ভক্ত, মানে উনি, এই যে আমার নানি বিছানায় এভাবে শুয়ে আছেন, তো উনি কাজকর্মতে যেতে পারেন না, সব সময় নানিকেই দেখাশোনা করেন, বাসায় থাকেন। তো যাই হোক, দেখুন মা নানিকে এভাবে কিছুক্ষণ পর পর উঠিয়ে বসান আবার শোয়ান, মানে এরকম একটা বাজে অবস্থা। তো একজন আপু নানির জন্য আর কি কিছু টাকা পাঠিয়েছিলেন, তার থেকে আমি যে ২,০০০-৩,০০০ টাকা ক্যাশ দিলাম, ওটা আমার কাছে ছিল। আর সব আরো কিছু টাকা রয়েছে, ওটা মামার ব্যাংকে দিয়ে দিব। তো নানি আসলে টাকা বা কাগজ এখন এসবের পার্থক্য বোঝেন না। তো মামার অবস্থা তো খারাপ, মামা যেহেতু নানিকে রেখে কাজকর্ম করতে পারেন না, আর উনি তো ওই একমাত্রই এই পরিবারের রোজগারে দিন মজুরি বলা যায়। তো আমার মা খালারা মিলেও আর কি, এই যে একজন আসতেন আরেকজন যেতেন, এরকম করে করেও আগে দেখতেন। এখন তো আমার মা অসুস্থ, আমার বড় খালারও অপারেশন হয়েছে, আর বাকি ২ জন খালা আছেন, ওনারাও গরিব মানুষ, আর ঘরে ২টা বিবাহ উপযোগ্য মেয়ে আছে, ওই জন্য ওনারাও বেশি একটা আসতে পারেন না। তো মামা আসলে নানিকে গোসল করান, প্রসাব পায়খানা সবই করান। তো দেখুন ঘরবাড়ির অবস্থা। আমিও আমার যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করি, তবে আমারও তো সব দিক দেখতে হয়, বাবা মা শ্বশুর শাশুড়ি, আমার বাড়ি, ছেলে, মানে সব দিক আমাকে দেখতে হয়, তাই যতটুকু সম্ভব আমি চেষ্টা করি। এই যেমন আজকেও আমার পার্সোনাল, মানে আমি ব্যক্তিগত হিসাবে সামান্য কিছু টাকা দিয়েছি। তো আপনারাও যদি কেউ কোনো জাকাতের টাকা কাউকে দেওয়ার থাকে তাহলে ওনাদেরকে দিতে পারেন। যদিও এই মুহূর্তে একজন আপু কিছু টাকা দিয়েছেন, ওই টাকা দিয়ে মোটামুটি তাদের অনেকটা উপকারে আসবে। তো খুব খারাপ কন্ডিশন, ওই জন্যই আর কি বললাম। তো যাই হোক, রাত ৮টার দিকে আমরা ওখান থেকে চলে আসছি। ১ ঘন্টা সময়ের জন্য গিয়েছিলাম, ১ ঘন্টা সময় বসলাম, নানিকে একটু দেখলাম। তো তারপরে চলে আসছি বাসায়, এসে দেখি এখনো টাইলসের কাজ চলতেছে। দেখুন ২ মিস্ত্রি ওই ওই বাথরুমে একজন কাজ করতেছেন, আর ওখানে আরেকজন কাজ করতেছেন। তো এখানের দেয়ালের কাজ শেষ, আর ফ্লোরের কাজ চলতেছে। তো ওই মিস্ত্রিকে আজকে নতুন আনা হয়েছে। প্রথমে যে মিস্ত্রিকে আনছিলাম গতকালকে একটু কাজ করা হয়েছে, আর উনি আসলে এত লেজি কাজ করেন। তো এভাবে কাজ করলে আমি দেখলাম অনেকগুলো হাজিরা উঠে যাবে, আর মিস্ত্রির মানে টাইলসের মিস্ত্রির হাজিরা ১,০০০ টাকা। আর সাথে আছে আমার বাইপো। তো বাইপোকে বলছিলাম অন্য আরেকজন এক্সপার্ট মিস্ত্রি নিয়ে আসার জন্য, যাতে আমাদের কাজটা একদিনে শেষ হয়ে যায়। তো শেষমেশ ওকে আনছে, ও আমার বাড়ির পাশে আমার আরেক বাইপো সম্পর্কে আর কি। তো
তো ও মোটামুটি যথেষ্ট ভালো মিস্ত্রি, আর কাজেও এত বেশি এক্সপার্ট, মানে অন্যজন মিস্ত্রি সারাদিন থেকে ওই বাথরুমের সামান্য টাইলস গুলো লাগাচ্ছেন, আর ও দেখুন ওই একই সাথে মানে ও কাজে আসছে কিন্তু ও অনেকটা কাজ করে নিয়েছে। তো যাই হোক, মনে হচ্ছে আজকে রাত 10টার ভেতর কাজটা শেষ হয়ে যাবে। ওরা বলছে যে কাজ শেষ করে তারপরে যাবে। তো জোর কদমে কাজ চলতেছে দেখুন। তো আমার আনা টাইলস গুলো কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্ট বক্সে যদি কমেন্ট করে জানান খুশি হব। তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে। দেখুন কালারটা খুব বেশি বাসছে। নিচের ফ্লোরের জন্য যে টাইলস গুলো লাগানো হয়েছে ওটাও আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। তো ফ্লোরে টাইলস বেশি অর্ধেকটা লাগানো হয়ে গেছে, আর বাকিটাও মোটামুটি রাত 10টার আগে হয়ে যাবে। আর ওইদিকেও সামান্য কাজ রয়েছে, ওটাও শেষ হয়ে যাবে। তো দুইজন মিস্ত্রি লাগানোর কারণে আমাদের 3-4 হাজার টাকার ভেতর আর কি টাইলসটা লাগানো হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে প্রথমে যে মিস্ত্রিকে আনা হয়েছিল ওই মিস্ত্রি যদি প্রতিদিন কাজ করতেন, আমার মনে হচ্ছে ওনার কাজের যে স্টাইল, মানে এখানে মনে হয় 10 হাজিরা উঠিয়ে ফেলতেন, 10,000 টাকা খরচ হতো আমার, আর 10 দিন তো ঝামেলা লেগেই থাকতো। তো যাই হোক, অনেকটা ভালো লাগতেছে যে একদিনে কাজটা শেষ হয়ে যাচ্ছে। আর ও কিন্তু খুব সুন্দর করেই কাজ করে আর তাড়াহুড়ো করেও করে। তো দেখতে পাচ্ছেন আমার কত দৌড়, এদিকে এক দৌড় ওইদিকে এক দৌড়, এদিকে মানে শান্তি নেই, সারা দিন দৌড়ের উপর কাটতে হয়। আর সব দিক দিয়ে সবার সমস্যা যেহেতু বুঝি, মানে বুঝতে হয়, আর সেজন্য আর কি সবাই আমার উপর এক্সপেকটেশন রাখে। তো কি আর করবো, আমারও ভালো লাগে। নানিকে দেখে আসলাম, মনটা একটু খারাপ হয়ে গেছে, কি আর করার। নানির কন্ডিশন গত 2-2.5 মাস থেকে এইরকম, মানে বিছানায় শুয়ে শুয়ে থাকা, আর মামা কাজে কর্মে যেতে পারেন না নানিকে ফেলে রেখে। তো খালারা আসেন 2-1 দিন 3 দিন থাকেন, একজন একজন করে, তখন মামা 2-3 দিন কাজে যান, কাজে গিয়ে কাজ করেন। তারপরে খালারা চলে যান, তখন মামা ঘরে বসে বসে আর কি নানিকে দেখেন, এইরকম কন্ডিশন। তো দোয়া করবেন আমার নানির জন্য, আল্লাহ যেন যেটা ভালো হয় সেটাই করেন। আর এদিকে আপনাদের সাথে বকবক করতে করতে দেখুন টাইলসের কাজটাও প্রায় শেষের দিকে, আজকে শেষ হয়ে যাবে। এখন রাত 9:30 বাজতেছে। এদিকে দেখুন শাওয়ারটাও লাগানো হয়ে গেছে। তো এখন হচ্ছে উপরে আবারও রং করতে হবে, উপরের রংটা নষ্ট হয়ে গেছে। আর এদিকে বেসিনটা উঠিয়ে ফেলা হয়েছে, বেসিনটা টাইলসের উপরেই লাগানো হবে, কারণ টাইলসের উপরে বসালে প্রয়োজনে এখান থেকে সেখানে সরানো যাবে। এখানে ছোট একটা আয়নাও ফিট করা হয়েছে, আয়নাটা আমার পছন্দ হয় নাই, তো তাড়াহুড়োতে ওটাই আনা হয়েছে, ওটাই লাগানো হয়েছে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।